আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং এর একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, আলোচনা শুরু করার আগে আমি তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করতে চাই। আচ্ছা দেখো, আমরা অনেক রকমের ফ্যাক্টরি দেখছি। এই ফ্যাক্টরিগুলো এক এক রকমের পণ্য তৈরি করছে। এই পণ্যগুলো তৈরি করার পেছনে কি কারণ? কারণটা হচ্ছে বাজারে এই চাহিদা থাকে। সেই চাহিদাকে সামনে রেখেই এই ফ্যাক্টরিতে পণ্যগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এখন যারা তৈরি করছেন তাদের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তারা প্রফিট করবেন। এখন এই প্রফিটটা করার পেছনে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর থাকে। তার মধ্যে একটা ফ্যাক্টর কি? একটা ফ্যাক্টর হচ্ছে অর্থাৎ পণ্যগুলো যখন আমি বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছি গ্রাহকের কাছে তার চাহিদা অনুযায়ী, ঠিক এ পৌঁছিয়ে দিতে গিয়ে যে আমার খরচটা হচ্ছে সে খরচের উপর, অর্থাৎ পণ্য পরিবহনে যে খরচ, সে খরচটা যত কমানো যায় ঠিক ওদিকে প্রফিটটা বাড়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আমি আবারও বলছি, মালিক পক্ষের মূল কাজটা কি? মালিক পক্ষ তার প্রফিট নিয়ে সে চিন্তা করবেন। তো প্রফিট নিয়ে যখন উনি চিন্তা করতে যাবেন, উনি চিন্তা করবেন যে পণ্যগুলোকে কিভাবে বিভিন্ন জায়গায় আমি পৌঁছিয়ে দিতে পারি যাতে গ্রাহকের চাহিদা পূর্ণ হলো, সাথে সাথে তার খরচটা কম হলো। আমার টপিকটা হচ্ছে সেটাই। আমার আজকের টপিকটা কি? আমার আজকের টপিক হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। ট্রান্সপোর্টেশন মানে কি? পরিবহন। প্রবলেম মানে সমস্যা। তাহলে পরিবহন সমস্যা মানে কি? অর্থাৎ পণ্যগুলো বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দিতে গিয়ে যে খরচটা হয়, সেই খরচটা কিভাবে কমানো যায় সেই ব্যাপার নিয়ে আমরা এখানে আলোচনা করব। ওকে, আচ্ছা, তাহলে এখন আসো এই ট্রান্সপোর্টেশন প্রবলেমের একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কেমন? এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার, জেনারেল ফর্ম অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম। ট্রান্সপোর্টেশন প্রবলেমের যে জেনারেল ফর্ম সেটা হচ্ছে এটা। এটা সবসময় খেয়াল করবে যে একটা টেবল আকারে দেওয়া থাকবে। এখন দেখো এই টেবলে কি কি আছে। প্রথম কলাম। প্রথম কলাম কি? অর্থাৎ যে জায়গা থেকে পণ্যগুলো সরবরাহ করা হবে, এটা হচ্ছে সে প্রথম কলাম হচ্ছে সেটা। এখানে অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলো থেকে আমি পণ্যগুলো সরবরাহ করছি। দ্বিতীয় কলাম। দ্বিতীয় কলামটা দেখো, এটা অনেক বড় একটা কলাম, তার ভিতরে কিন্তু আবার অনেকগুলো কলাম আছে। দ্বিতীয় কলামটা কি? যে সমস্ত জায়গায় আমি পণ্যগুলো পৌঁছিয়ে দিব। দেখো এখানে অনেকগুলো জায়গা আছে। তাহলে প্রথম কলাম কি? যে জায়গা থেকে পণ্যকে পৌঁছিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয় কলাম কি? যে সমস্ত জায়গায় পণ্যগুলো পৌঁছিয়ে দেওয়া হবে। হলো? আচ্ছা, এবার খেয়াল করো, এই কলামটা খেয়াল করো আর এই সারিটা খেয়াল করো। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে। এই কলামটা কি? এই কলামটা মনে করো, এখান থেকে আমি যে পণ্য সরবরাহ করছি, এখান থেকে আমি সর্বোচ্চ কি পরিমাণ পণ্য সরবরাহ করতে পারি সেই সংখ্যাটা। তাহলে এই প্রথম জায়গা থেকে আমি সর্বোচ্চ এমন সংখ্যক পণ্য সরবরাহ করতে পারি। এই 2 নম্বর জায়গা থেকে আমি সর্বোচ্চ এত সংখ্যক পণ্য সরবরাহ করতে পারি। এভাবে আমি এই এম নম্বর জায়গা থেকে সর্বোচ্চ এম সংখ্যক পণ্য আমি সরবরাহ করতে পারি। তাহলে এই যে কলাম, এই কলামটা হচ্ছে সর্বোচ্চ কি পরিমাণ পণ্য সরবরাহ করা যায় ওই নির্দিষ্ট জায়গা থেকে। এটা হচ্ছে সাপ্লাই। আচ্ছা, এবার নিচের সারিটা খেয়াল করো। নিচের সারি কি? নিচের সারি হচ্ছে ডিমান্ড, চাহিদা। চাহিদা কি? দেখো এই প্রথম জায়গায় কি পরিমাণ চাহিদা আছে, সে চাহিদার পরিমাণ। এই দ্বিতীয় জায়গায় কি পরিমাণ চাহিদা আছে, তার পরিমাণ। তাহলে নিচে হচ্ছে চাহিদার পরিমাণ। তাহলে কি কি পেলাম এই স্ট্রাকচারের মধ্যে? আমি পেলাম প্রথম কলামটা হচ্ছে যে জায়গা থেকে পণ্য সরবরাহ করা হবে। দ্বিতীয় কলামে পাচ্ছি সেখানে অনেকগুলো কলাম থাকবে, যে সমস্ত জায়গায় পণ্যগুলোকে সরবরাহ করা হবে। আর শেষের কলামটা কি? অর্থাৎ জায়গা থেকে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য সরবরাহ করতে পারবো তার পরিমাণ। আর নিচের সারিটা কি? নিচের সারি হচ্ছে প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ ডিমান্ড আছে ঠিক তার সেই পরিমাণটা। তাহলে ঠিক এভাবে করেই তোমাকে কি করতে হয়? ছক তৈরি করতে হয়, ট্রান্সপোর্টেশন টেবলটা তৈরি করতে হয়। আসুন এবার আসুন, এই মাঝখানে যে কলামটা আমরা লিখেছি সেই কলামে আমরা দেখলাম অনেকগুলো কলাম আছে। সেই কলামটা কি ছিল? যে বিভিন্ন জায়গায় যে পণ্য সরবরাহ করা হচ্ছে ঠিক সেই ব্যাপারটা ছিল। আচ্ছা দেখি, দেখো এগুলো এক একটা সেল, কিন্তু এখন এগুলো সবগুলো এক একটা সেল। আচ্ছা দেখুন তো, এই প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু দেখেন দুটো জিনিস লেখা হয়েছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে সি। এক্স এবং সি। সি কি? সি হচ্ছে খরচ। কিসের খরচ? পণ্য পরিবহনে যে খরচটা হচ্ছে সেই খরচের পরিমাণ, টাকাটা। আচ্ছা, সি
এটা কিভাবে দেওয়া থাকবে, প্রতি এককে কি পরিমাণ খরচ হয় সেই পরিমাণটা এখানে দেখো। 1 নম্বর জায়গা, এই জায়গা থেকে আমি পণ্য পরিবহন করছি, 1 এককের জন্য খরচ হচ্ছে C11, এখানে 1 এককের জন্য খরচ হচ্ছে C12, এভাবে 1 এককের জন্য খরচ হচ্ছে এখানে C11। তাহলে C হচ্ছে খরচের পরিমাণ, খরচটা কি, প্রতি ইউনিটে কি পরিমাণ খরচ হয় সেটা। আচ্ছা, এবার আসুন তাহলে এক্সটা কি, এক্স হচ্ছে আমি কি পরিমাণ পণ্য সেখানে সরবরাহ করলাম, কোথায়, এই 1 নম্বর জায়গা থেকে। 1 নম্বর জায়গা থেকে আমি এখানে X11 সংখ্যক পণ্য সরবরাহ করলাম, এখানে আমি X12 পরিমাণ পণ্য সরবরাহ করলাম, এখানে আমি কি পরিমাণ সরবরাহ করলাম, X1। ঠিক এইভাবে এই M নম্বর জায়গা থেকে আমি পণ্য সরবরাহ করলাম XM1 সংখ্যক, এখানে করলাম XM2 সংখ্যক, এভাবে এখানে করলাম XMN সংখ্যক। তাহলে X এবং C এর পরিচয় কি, C হচ্ছে প্রতি ইউনিটে কি পরিমাণ খরচ হচ্ছে তার সে ইনফরমেশন, আর X হচ্ছে আমি কি পরিমাণ পণ্য সেখানে সরবরাহ করলাম ঠিক তার পরিমাণটা। ওকে, আচ্ছা এবারে খেয়াল করি ট্রান্সপোর্টেশন প্রবলেম এর সাপ্লাই আর ডিমান্ড এটা সমান হতে হয়। আমি আবারও বলছি কি, সাপ্লাই আর ডিমান্ড সমান হতে হবে, সমান হতে হলে তারপর আমরা সেটাকে সমাধান করব। তাহলে প্রশ্ন হতে পারে সমান না হলে তাকে সমান করতে হবে, তারপর সেটাকে সমাধান করতে হবে। তাহলে ট্রান্সপোর্টেশন প্রবলেম 2 রকমের, একটা হচ্ছে সাপ্লাই আর ডিমান্ড সমান হলে একটা কেস, আর একটা হচ্ছে সমান না হলে এটা একটা কেস। তাহলে আমরা কি বললাম, ট্রান্সপোর্টেশন প্রবলেমের জেনারেল স্ট্রাকচারটা কেমন, প্রথম কলাম যে জায়গা থেকে পণ্য সরবরাহ করা হবে, দ্বিতীয় কলাম যে সমস্ত জায়গায় পণ্যগুলো সরবরাহ করা হবে, শেষের কলাম অর্থাৎ সর্বোচ্চ কি পরিমাণ সরবরাহ করতে পারি, আর নিচের সারি কোন একটা জায়গায় কি পরিমাণ চাহিদা সেটা। আর কি হবে, সাপ্লাই আর ডিমান্ড সমান হতে হবে, সমান না হলে কি হয় তাকে সমান করে নিতে হবে, তারপর আমরা সমাধান করব। আচ্ছা, আর এখানে প্রত্যেকটা সেলে যেগুলো লেখা আছে সেগুলো কি, সেখানে হচ্ছে খরচ আর কি পরিমাণ পণ্য সরবরাহ করলাম সেটা। খরচকে কি দিয়ে প্রকাশ করা হয় সি, আর পণ্য কি পরিমাণ পরিবহন করলাম সেটা হচ্ছে এক্স। তাহলে এখানে কি সিটা কি, প্রতি ইউনিটে কি পরিমাণ খরচ করলাম সেটি। এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার কার, ট্রান্সপোর্টেশন প্রবলেম। আচ্ছা, এখন আমরা দেখব যে এই ছকটাকে কিভাবে এলপিপি তে রূপ দিতে হয়। এলপিপি মানে কি সেটা আমরা জানি, লিনিয়ার প্রোগ্রামিং প্রোগ্রাম। আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামিং প্রোগ্রামে কি থাকে, 3টি অংশ থাকে। প্রথম অংশটি হচ্ছে অবজেক্টিভ ফাংশন, দ্বিতীয় অংশে থাকে শর্তাবলী যেগুলোকে আমরা কনস্ট্রেন্টস আর কন্ডিশনস বলি, আর শেষে যে লাইনটা সেটা হচ্ছে চলকের প্রকৃতি দেওয়া থাকবে। এই 3টা অংশ মিলেই হয় একটা এলপিপি। তাহলে এখন এটাকে কিভাবে এলপিপি তে কনভার্ট করা যায় সেটাই আমরা এখন দেখব। আচ্ছা, তাহলে এলপিপি এর প্রথম অংশের নাম কি বললাম, অবজেক্টিভ ফাংশন। আচ্ছা, এখানে এর মূল উদ্দেশ্য কি, মূল কাজটা কি, খরচ বাড়ানো না কমানো, কমানো। তাহলে খরচ কমানোই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাহলে খরচ কমানো, তাহলে আমার অবজেক্টিভ ফাংশনটা কি ম্যাক্সিমাইজ হবে না মিনিমাইজ হবে, মিনিমাইজ। তাহলে কাকে মিনিমাইজ করতে হবে, কস্টকে। কিসের কস্ট, ট্রান্সপোর্টেশন প্রবলেমে যে কস্টটা হবে তার টোটাল কস্টটাকে কি করতে হবে, মিনিমাইজ করতে হবে। ওকে, তাহলে আসি কস্ট কি দেখি তো। এখানে কি পরিমাণ খরচ হচ্ছে, প্রতি ইউনিটে কি পরিমাণ, C11, কি পরিমাণ পণ্য পরিবহন করলাম, X11। তাহলে এককের জন্য খরচ হচ্ছে C11, তাহলে X11 এর জন্য খরচ হবে কি, এত গুণ এত। এ সেলের জন্য খরচ হচ্ছে এটা, একইভাবে এ সেলের জন্য খরচ হবে কত, এত গুণ এত। এভাবে প্রত্যেকটা সেলের খরচের পরিমাণ আমরা বের করতে পারি। তাহলে মোট খরচের পরিমাণ কি হবে, সবগুলোর গুণফলের যোগফল, ঠিক সেটাই। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমার টোটাল খরচ। সে খরচকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম, জ্যাড। এই জ্যাডকে কি করতে হবে, মিনিমাইজ করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। ওকে, এখন আমাকে কি বের করতে হবে, এখন আমাকে শর্ত বের করতে হবে। শর্তের মধ্যে দেখো তো কি রকমের শর্ত আছে, একদিকে সাপ্লাই কন্ডিশন দেওয়া আছে, আর একদিকে ডিমান্ড কন্ডিশন দেওয়া আছে। সাপ্লাই কন্ডিশনটা কেমন, আচ্ছা তুমি এখানে কি পরিমাণ পণ্য সাপ্লাই করেছো, X11, এখানে কি পরিমাণ পণ্য সাপ্লাই করেছো, X12, একইভাবে এখানে কি পরিমাণ করলা, X1 এর। তাহলে এখান থেকে সর্বোচ্চ কি পরিমাণ পণ্য সরবরাহ করা যায়, A11। তাহলে বলো তো এদের যোগফল কি এর চেয়ে বড় হতে পারে কিনা, না, কারণ তুমি সর্বোচ্চ কি পরিমাণ পারো, A1। তাহলে যাই হোক
এদের যোগফল হয় a1 এর সমান হবে অথবা তার চেয়ে ছোট হবে, কিন্তু তার চেয়ে বেশি হতে পারবে না। তাহলে আমি সর্বোচ্চটাই ধরে নিই যে এদের যোগফল তাহলে কার সমান হবে, a1 এ। এটা কি ধরনের কন্ডিশন, সাপ্লাই কন্ডিশন। তাহলে দেখো এখানে কি পরিমাণ পণ্য পরিবহন করলাম, x11, এখানে x12, এইভাবে এখানে x1, তাহলে এদের যোগফল কার সমান হবে, a1। একইভাবে দ্বিতীয় সারির জন্য চিন্তা করি, x21 প্লাস x22, এভাবে x2n, এর যোগফল কার সমান হবে, a2। এভাবে xm1 প্লাস xm2, এভাবে চলমান xmn ইকুয়াল টু an। তাহলে এই কন্ডিশন গুলো কি ধরনের কন্ডিশন, সাপ্লাই কন্ডিশন। সাপ্লাই হলো, এবারে কি কন্ডিশন আছে, ডিমান্ড কন্ডিশন। ডিমান্ডটা কি, তাহলে দেখো তো এই এলাকায় সর্বোচ্চ ডিমান্ড কত, b1। তাহলে দেখো এই এলাকায় তুমি কি পরিমাণ পণ্য পরিবহন করলা, x11, এখানে কি পরিমাণ, x21, এভাবে এখানে কত, xm1, তাহলে এদের যোগফল কার সমান হবে, b1 এর সমান হবে। তাহলে এই কলামের জন্য আমি এটা লিখলাম। একইভাবে এই কলামের জন্য আমরা লিখতে পারি কি, x12 প্লাস x22, এভাবে চলমান xm2 ইকুয়াল টু কত, v2 লিখলাম। এভাবে যাবে, শেষ কলামের জন্য কি লিখলাম, x1n x2n, এভাবে চলমান xmn, এদের যোগফল কার সমান হবে, bn এর সমান হবে। তাহলে দেখো কি কন্ডিশন পেলাম, সাপ্লাই কন্ডিশন, ডিমান্ড কন্ডিশন। তাহলে এগুলো হচ্ছে আমার কনস্ট্রেন্টস। তাহলে কি হলো, আমার অবজেক্টিভ ফাংশন হলো, আমার শর্তাবলী পেয়ে গেলাম। শেষের লাইনটা কি, চলকের প্রকৃতি। আচ্ছা এখানে চলক কি ছিল, x ছিল। তাহলে এই x এর পরিচয় কি, এখানে x এর মধ্যে দেখো তো 1 1 আছে, 1 2 আছে, কিভাবে 1 1 2 1 এভাবে আছে। তাহলে এগুলোকে আমি সংক্ষেপে i j দিয়ে প্রকাশ করি। আমার i এর ভ্যালু কত থেকে কত, 1 থেকে m পর্যন্ত, j এর ভ্যালু কত, 1 থেকে n পর্যন্ত। তাহলে আমার সবগুলো চলক চলে এসেছে। তাহলে এই চলকগুলো কি হতে পারে, সর্বোচ্চ শূন্য হতে পারে, সর্বনিম্ন শূন্য হতে পারে, অথবা তার চেয়ে কি হবে, বড় হবে। এটা হচ্ছে চলকের প্রকৃতি। তাহলে আমি কি পেলাম, আমার এখন অবজেক্টিভ ফাংশন পেলাম, শর্ত পেলাম, চলকের প্রকৃতি পেলাম। এটা নিয়ে আমার যেটা হলো সেটা হচ্ছে এলপিপি। এটা হচ্ছে তার ফর্মুলেশন, কার, এই এলপি, এই ট্রান্সপোর্টেশন প্রবলেমের। এটাই হচ্ছে সেই ব্যাপার। আচ্ছা এখন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, বলা হচ্ছে এই ট্রান্সপোর্টেশন প্রবলেমকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে সেটাকে ট্রান্সফার করতে হবে, কনভার্ট করতে হবে, সরি। আচ্ছা তাহলে ট্রান্সপোর্টেশন প্রবলেম থেকে কিসে কনভার্ট করব, এলপিপি তে। তাহলে আমরা জানি এলপিপির কয়টা অংশ থাকে, তিনটি, অবজেক্টিভ ফাংশন, কনস্ট্রেন্টস অর কন্ডিশনস, আর একটা হচ্ছে কি, চলকের প্রকৃতি। এই তিনটা অংশ নিয়ে হয় আমার একটা এলপিপি। আচ্ছা দেখি আমার এখানে কি দেওয়া আছে, ছকের মধ্যে দেখা যাচ্ছে তিনটা পয়েন্ট থেকে আমার পণ্যগুলো যাবে। কি কি পয়েন্ট, এ বি সি। আচ্ছা কোন কোন জায়গায় যাবে, পি কিউ আর এস, এই চারটা জায়গায় আমার পণ্যগুলো যাবে। ওকে, আচ্ছা এ পয়েন্ট থেকে আমি সর্বোচ্চ কি পরিমাণ আমি সরবরাহ করতে পারি, 500, বি থেকে 300, সি থেকে 200। আচ্ছা তাহলে টোটাল সাপ্লাই কত হচ্ছে, 1000। আচ্ছা দেখো তো পি তে আমার ডিমান্ড কত, 180, কিউ তে ডিমান্ড কত, 150, আর এ ডিমান্ড কত, 350, এস এ ডিমান্ড কত, 320। দেখো এদের যোগফল হচ্ছে 1000। তাহলে কি পেয়ে গেলাম, সাপ্লাই আর ডিমান্ড সমান। ওকে, আচ্ছা এবার ভিতরেরটা একটু খেয়াল করি। দেখো এর থেকে আমি কয়টা জায়গায় আমি পণ্যগুলো সরবরাহ করছি, চারটা জায়গায়, পি কিউ আর এস। তাহলে পি জায়গায় নিয়ে যেতে আমার পণ্য খরচ হয় প্রতি ইউনিটে 12 টাকা, এখানে প্রতি ইউনিটে 10 টাকা, এখানে প্রতি ইউনিটে 12 টাকা, এখানে 13 টাকা। ঠিক এভাবে করে সংখ্যাগুলো সব এরকমই। আচ্ছা এখান থেকে আমি কি পরিমাণ পণ্য পরিবহন করছি, x11, এখানে x12, এখানে x13, এখানে x14। তাহলে এটাই হচ্ছে সে ছক। তাহলে আসো অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন কি, কি করব, আমি কস্ট বাড়াবো না কমাবো, কমাবো। তাহলে আমার অবজেক্টিভ ফাংশন হচ্ছে কি, টোটাল কস্ট, কিসের, ট্রান্সপোর্টেশন কস্ট, সেটাকে কি করব, মিনিমাইজ করব। তাহলে আমি খরচের পরিমাণটা আগে বের করব। দেখো তো আমার খরচের পরিমাণ, এই সালের খরচের পরিমাণ কি, এক এককের জন্য কত টাকা, 12 টাকা। তাহলে x11 এর জন্য কত টাকা, 12x11। দেখো তাহলে একইভাবে এই সালের খরচ কত হবে,
10x12। একইভাবে এখানে কত হবে 12x13। একইভাবে এখানে কত হবে 13x14। তাহলে দেখো প্রথম সারির জন্য আমি টোটাল কস্ট বের করলাম, একইভাবে আমি দ্বিতীয় সারির জন্য বের করব, একইভাবে আমি তৃতীয় সারির জন্য বের করলাম। এগুলো সবগুলো যোগফলটাই হচ্ছে আমার সেট, এটাই হচ্ছে আমার টোটাল কস্ট। এখন এই কস্টটাকে আমার মেইন টার্গেট কি, এটা কি ম্যাক্সিমাম করা না মিনিমাম করা? মিনিমাম করা, তাহলে এটা হচ্ছে মিনিমাইজ, তাহলে এটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। তাহলে আমি অবজেক্টিভ ফাংশন বের করে ফেললাম। তাহলে এখন কি বের করতে হবে, কনস্ট্রেন্টস আর কন্ডিশনস, শর্ত। তাহলে শর্ত কয় রকমের আছে, একটা আছে সাপ্লাই কন্ডিশন। সাপ্লাই দেখো তো, এদিকে তুমি সর্বোচ্চ কত সাপ্লাই করতে পারো 500। আচ্ছা এদিকে তুমি এখানে কি পরিমাণ সাপ্লাই করেছো x11, এখানে কি পরিমাণ x12, এখানে কি পরিমাণ x13, এখানে কি পরিমাণ x14। তাহলে এদের যোগফল কার সমান হবে 500 লিখলাম। একইভাবে এখানকার এর 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 যোগফল কার সমান হবে 300। একইভাবে x31 প্লাস x32 প্লাস x33 প্লাস x34 ইকুয়াল টু কত 200। তাহলে আমরা সাপ্লাই কন্ডিশন পেয়ে গেলাম এ থেকে বি থেকে সি থেকে হলো। তাহলে কন্ডিশন আর কি আছে, ডিমান্ড কন্ডিশন। তাহলে দেখো তো পি তে ডিমান্ড কত 180। তাহলে দেখো তো এর যোগফল কার সমান হবে 180 যোগ সমান হবে, ঠিক এটাই করলাম। এবার দেখো তো কিউ তে ডিমান্ড কত 150। তাহলে দেখো তো x12 প্লাস x22 প্লাস x33 রেজাল্ট কত 150। একইভাবে এর যোগফলটা কার সমান হবে 350, এর যোগফল কার সমান হবে 320 এর সমান হবে। তাহলে কি পেলাম আমরা, ডিমান্ড কন্ডিশন পেলাম, সাপ্লাই কন্ডিশন পেলাম। তাহলে দেখো এগুলো হচ্ছে আমার শর্ত। তাহলে অবজেক্টিভ ফাংশন হলো, শর্ত হলো, বাকি থাকলো কি চলক। চলকগুলো কি কি ছিল, x11 x12 x13 x14 এভাবে x34 পর্যন্ত। তাহলে এই চলকগুলোকে সংক্ষেপে আমি আই দিয়ে প্রকাশ করলাম। তাহলে চলকের প্রকৃতি কি হয়, হয় শূন্য হয় অথবা তার চেয়ে কি হয় বড় হয়, ঠিক সেটা। তাহলে এখন আই এর ভ্যালু কত 1 থেকে 3 পর্যন্ত, জে এর ভ্যালু কত 1 থেকে 4 পর্যন্ত। তাহলে দেখো এলপিপি হওয়ার জন্য তিনটি অংশ দরকার ছিল, অবজেক্টিভ ফাংশন, কন্ডিশনস, চলকের প্রকৃতি। তাহলে তিনটা অংশ পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমার এলপিপি কার, এই অংশের জন্য এটাই হচ্ছে তার সমাধান। তাহলে আজকে আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে একটা ট্রান্সপোর্টেশন প্রবলেমের জেনারেল স্ট্রাকচারটা কেমন। এক, এরপর এই ট্রান্সপোর্টেশন প্রবলেমকে কিভাবে এলপিপি তে রূপ দিতে হয় সেটা আজকের টপিকটা ছিল সেটি। ওকে, আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।